2023 ওডিআই বিশ্বকাপের পর ঢুকছে বাংলাদেশের ক্রিকেট। একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশ 20টি ওডিআই ম্যাচ খেলেছে, যেখানে হেরেছে 15টিতে এবং জিতেছে 5টি ম্যাচে। এর মধ্যে 6টি সিরিজ খেলেছে, 5টিতেই হেরেছে, 1টিতে জিতেছে এবং এর মধ্যে হোয়াইট ওয়াশ হয়েছে 2টিতে। সবশেষ আফগানিস্তানের বিপক্ষেও চুনকাম হয়েছে বাংলাদেশ দল। অথচ কিছুদিন আগেও বাংলাদেশ দল বড় বড় টিমকে, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো টিমকে এই ওডিআই ফরম্যাটেই হারিয়েছে এবং বাংলাদেশ র্যাঙ্কিংয়েও ছিল 6 নম্বরে। সেই দলটা এখন 10 নম্বরে। বাংলাদেশের শঙ্কা জেগেছে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়েও। কেন বাংলাদেশের একদিনের ক্রিকেটে এরকম অবস্থা, এ নিয়ে আমরা কথা বলবো। আমার সাথে উপস্থিত আছেন আমার সহকর্মী কে এম সনি। সনি, কি মনে হচ্ছে 2023 সালের পর থেকে আসলে বাংলাদেশের ক্রিকেটে, একদিনের ক্রিকেটে আসলে কি সমস্যা, আপনি কোথায় দেখছেন সমস্যাটা? একটা সময় আমাদের হাতে অনেক প্লেয়ার ছিল, মিডল অর্ডারে অনেক প্লেয়ার ভালো পারফর্ম করছে দীর্ঘ সময় ধরে। মুশফিকুর রহিম, তারপরে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তারা দুর্দান্ত খেলেছে ওই পজিশনে। কিন্তু এখন বাংলাদেশে সেই মিডল অর্ডারে থিতু হয়ে থাকার প্লেয়ার নেই। দীর্ঘ সময় মাঠে থেকে ম্যাচটা বের করার মতো প্লেয়ার আমরা পাচ্ছি না, যে কারণে আমরা আগের থেকে এখন অনেকটাই পিছিয়ে পড়েছি। আমি যদি 24 সালের দিকে একটু খেয়াল করি, 24 সালে আমরা 9 ম্যাচ খেলে 3টা মাত্র জিতেছি, বাকি সবগুলোই হেরেছি। 25 সালে এসে আবার এখন পর্যন্ত 8টা খেলে মাত্র 1টি জয়। 24-25-এ আমাদের প্লেয়াররা সেঞ্চুরি পেয়েছে, 24-এ একটা, 25-এও কিন্তু একটা। আমি যদি গতকালকে অস্ট্রেলিয়ার ম্যাচের কথা দেখি, অস্ট্রেলিয়ার মেয়েদের বিশ্বকাপের কথা, সেখানে একজন প্লেয়ার টানা 2 ম্যাচে সেঞ্চুরি করেছেন বিশ্বকাপের মতো মঞ্চে। সেখানে আমাদের প্লেয়াররা পারছেন না, তারা সেঞ্চুরিতেও পিছিয়ে, ম্যাচ জেতাতেও পিছিয়ে। আমি তো মিডল অর্ডারের বেশি সমস্যা দেখছি, কিন্তু ওপেনিংয়েও সমস্যা আছে। আমি যদি একটু বিস্তারিত বলতে চাই, তাহলে জাকির আলী অনিক, তিনি আসলে ফিনিশার, কিন্তু তাকে অনেক সময় দেখা যায় বাংলাদেশের উইকেট 20 ওভারের মধ্যেই পড়ে গেছে, তখন জাকির আলীকে দায়িত্ব নিতে হয়, মিডল অর্ডারের দায়িত্ব নিতে হয়। 20 ওভারে ওনার তো নামার কথা 40 ওভারের পরে, কিন্তু ওনাকে নামতে হয় 20 ওভারে। তখন তিনি কি করবেন? তখন তিনি উইকেটে তার রোল প্লে করতে পারেন না। তিনি ফিনিশার, কিন্তু তাকে খেলতে হয় মিডল অর্ডারের, যেখানে বড় একটা ইনিংস খেলতে হবে, সেখানে তাকে খেলতে হয়। কিন্তু তার তো দায়িত্ব কম বলে বেশি রান করা, মাঠে আসবেন, কিছু 4 ছক্কা মারবেন, চলে যাবেন, সেটি তিনি করতে পারছেন না। সনি, বাংলাদেশ কিন্তু আফগানিস্তানের সাথে, আমি যদি সবশেষ 2 সিরিজের কথা বলি, বাংলাদেশ আফগানিস্তানকে T20-তে হোয়াইট ওয়াশ করলো, সেই দলটার কাছেই আবার ওয়ানডেতে গিয়ে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হলো। এটা কেন আসলে? প্লেয়ার সিলেকশনে আপনার কাছে কি মনে হচ্ছে যে কম বেশি যেই বাংলাদেশ দলই তারা T20-তে যেহেতু তাদেরকে হোয়াইট ওয়াশ করতে পারলো, তারা কেন ওয়ানডেতে গিয়ে আবার হোয়াইট ওয়াশ হবে? এই জায়গাটা আসলে কি পার্থক্য মনে হচ্ছে? প্লেয়ার কম বেশির কারণে বা প্লেয়ার সিলেকশনে আসলে কোনো সমস্যা মনে হচ্ছে কিনা আপনার? একটা সময় দেখবেন আমরা কিন্তু ওডিআইতেই সবচেয়ে ভালো দল ছিলাম, ওই ফরম্যাটেই আমরা সবচেয়ে ভালো নাম কামিয়েছি, সুনাম কুড়িয়েছি। কিন্তু এখন যখন আমরা আধুনিক ক্রিকেটের সাথে তাল মিলাতে যাচ্ছি, তখন আমরা T20-তে একটু বেশি ফোকাস দিচ্ছি, যে কারণে T20-টাই প্লেয়াররা ভালোভাবে নিচ্ছে, কিন্তু ওডিআইতে বেশিক্ষণ টিকে থাকা দরকার, সেখানে আর টিকে থাকতে পারছে না, তাদের সেই ধরনের ধৈর্য থাকছে না, যে কারণে এই সমস্যাটা হচ্ছে। প্লেয়ার যে কথা বললেন, প্লেয়ার সিলেকশনে একটু সমস্যা তো আছেই। আমি যদি নাইম শেখের কথাই বলি, নাইম শেখকে একটা ম্যাচের জন্য নিয়ে যাওয়া হলো আবুধাবিতে, তাকে 1 ম্যাচ খেলানো হলো, 24 বলে 7 করেছেন আমি যদি ভুল না করে থাকি। সেই ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ব্যাটাররা আসলে এইভাবে খেলেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাকে কিন্তু রাখা হয়নি। তাহলে তাকে কোন বেসিসে ওই ম্যাচে রাখা হয়েছিল? একটা ম্যাচের জন্য নিয়ে যাওয়া কেন রাখা হয়েছিল? তার মানে সিলেক্টররা তাদের পারফরমেন্স দেখে দলে নেননি, তাকে অন্য কোনোভাবে হয়তো নিয়েছেন। পারফরমেন্স দেখে যদি দলে নেওয়া হতো, তাহলে তাকে আরও কিছু সুযোগ দেওয়া হতো, কিন্তু সেটা দেওয়া হয়নি। প্লেয়ার সিলেকশনে অন্য জায়গাতেও আরও সমস্যা আছে। বাংলাদেশ এখন পর্যন্ত সবশেষ বললাম যে 12 ম্যাচ খেলেছে, যার মধ্যে কেবল 1টিতে জিতেছে। এবং আরেকটি বিষয়, মেহেদী হাসান মিরাজ, তিনি বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর তিনি জিতেছেন কেবল 1টি ম্যাচ, 9টিতেই হেরেছেন। ক্যাপ্টেন্সিতে আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা? মেহেদী হাসান মিরাজ দায়িত্ব নেওয়ার পর তার ক্যাপ্টেন্সির কারণে বাংলাদেশ দল ভুগছে কিনা? মেহেদী হাসান মিরাজ, যিনি যখন দলে প্রবেশ করেন
টেস্ট দিয়ে সম্ভবত দলে প্রবেশ করেছেন। দুর্দান্ত বোলিং দিয়ে তিনি আলো কেড়েছেন, তিনি অলরাউন্ডার। কিন্তু এখন দেখতেছি তার ব্যাটেও রান নেই, বলেও ধার নেই। তার যদি 24 সালে আমি দেখি 5টি ম্যাচ খেলে তিনি 5 উইকেট নিয়েছেন, 25 সালে এসে 8টি ম্যাচ খেলে 8 উইকেট। তিনি ক্যাপ্টেন্সি দিয়েও তেমন একটা ভালো কিছু করতে পারছেন না। ক্যাপ্টেন্সির প্রেশারটা কি তার উপর আছে কি না আমি বলতে পারবো না। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ক্যাপ্টেন্সির প্রেশার কিছুটা থাকতে পারে, কিন্তু তার যে ম্যাচে খেলার যে চান্স পাওয়ার প্রেশার এটা থাকবে না, কারণ তিনি ক্যাপ্টেন, তিনি দলে থাকবেন। তার হাতে অনেকগুলো ম্যাচ আছে, তিনি পারফর্ম করতে পারেন, কিন্তু তিনি পারছেন না। নাজমুল হোসেন শান্তকে নিয়ে একটা কথা বলতে হয়। নাজমুল হোসেন শান্ত এর আগে 2023 সালের আগ পর্যন্ত তিনি কিন্তু ভালোই খেলেছেন। 2023 সালের পরেও কিছু ম্যাচ খুব সম্ভবত ভালো খেলেছেন, একটা সেঞ্চুরিও খুব সম্ভবত তিনি করেছেন। এখন আসলে আমরা সেই নাজমুল হোসেন শান্তকে দেখতে পাচ্ছি না। এটার কি মনে হয়, কারণটা আসলে আপনার কাছে কি মনে হয়? ওডিআই ফরম্যাটে নাজমুল হোসেন শান্ত একটা ভরসার নাম ছিল। তিনি 2024 সালে 57 গড়ে রান তুলেছেন, 25 সালে এসে এখন তার গড় এখন পর্যন্ত 15। খুবই হতাশাজনক। তার একটা ডিপ্রেশনের কারণ থাকতে পারে, তার থেকে যেভাবে ক্যাপ্টেন্সি নেওয়া হয়েছে এটা আসলেই কোনো সঠিক পথ নয়। এটা থাকতে পারে, কিন্তু তাকে রানে ফিরতে হবে, তাছাড়া উপায় নেই। দলের হাল ধরতে হবে। তার ক্যারিয়ার কিন্তু অনেক লম্বা হয়ে গেছে, 10 বছরের বেশি সময় ধরে তিনি খেলছেন। মিরাজও কিন্তু 10 বছর প্রায় খেলছেন, তাকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। সনি, সবশেষ একটা ঘটনার কথা বলতে হয়। আমরা বিমানবন্দরে আসলে যেরকম একটা পরিস্থিতি দেখেছি, আমরা বাংলাদেশের ক্রিকেটে এরকম ঘটনা খুব কমই দেখি যে ক্রিকেটাররা আসলে দেশের হয়ে বাইরে খেলতে যান এবং তারা যখন খারাপ পারফর্ম করে আসলে দেশে আসেন, সেখানে যখন ক্রিকেটারদেরকে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনার সম্মুখীন হতে হয়, এই বিষয়টাকে আপনি আসলে কীভাবে দেখছেন? এই বিষয়টাকে আমি দুইভাবে ব্যাখ্যা করব। একটা হলো ক্রিকেটারদের পার্সপেক্টিভ থেকে, তাদেরকে অবশ্যই এইভাবে মানে আক্রমণাত্মক ভাষা দিয়ে কোনোভাবে আক্রমণ করা যায় না, কারণ এখানে একটা শালীন সমাজে আমরা বসবাস করি। এখানে প্লেয়ারদের একটা ভদ্রলোকের খেলায় এ ধরনের কাজ আসলে ঠিক না। গঠনমূলক সমালোচনা আপনি করতে পারেন, কিন্তু এই ধরনের ফ্যামিলি নিয়ে কথা বলা, আক্রমণ করে বসা, এই ধরনের আমি অবশ্যই সাপোর্ট করব না। কিন্তু এখানে আবার যদি ভক্তদের দিক থেকে আমি বলি, তাহলে ভক্তরা আসলেই বাংলাদেশ দলের উপর অনেকটাই হতাশ। তারা কি চায়? তারা চায় বাংলাদেশ দল কিছু মুহূর্ত উপহার দেখ। আমি যদি নিদহাস ট্রফির কথা বলি, 2018 সালে মাহমুদুল্লাহ লাস্ট 2 বলে যখন 6 রান দরকার, মাহমুদুল্লাহ একটা ছক্কা হাঁকালেন, তখন উল্লাসে ফেটে পড়লো দর্শকরা। এই ধরনের মুহূর্ত। আরেকটা যদি বলি, ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ দুর্দান্ত একটা ফাইট করেছিলেন, তারপরে ম্যাচ শেষ পর্যন্ত ফাইট করে হেরে গেছেন, কিন্তু আমরা হারকে মেনে নিয়েছি। ফাইট চাই বাংলাদেশ দেশের ভক্তরা, ফলাফলের চেয়ে ফাইটটা বেশি চায়। কিন্তু এই সময় এখন দেখা যাচ্ছে ফাইটটাই দিতে পারছেন না আমাদের প্লেয়াররা। ম্যাচ হেরে যাচ্ছেন 200 রানে, সবশেষ ম্যাচটা 100 রানে, 10 উইকেটে, 9 উইকেটে। এটা আসলে মেনে নেওয়া যায় না। তাদের অনেকটাই হতাশা কাজ করছে, যে কারণে এমনটা করছে, কিন্তু এমনটা করা উচিত না। আরও একটি সিরিজে বাংলাদেশ আগামীকাল থেকে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সনি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলটা নিশ্চয়ই দেখেছেন, নাইম শেখ নেই। ওভারঅল এই দলটাকে কেমন মনে হচ্ছে? এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ কিন্তু সবশেষ হোয়াইট ওয়াশ হয়েছিল তাদের মাটিতে গিয়ে, এই ম্যাচটা বাংলাদেশ কেমন করবে? এই ম্যাচটা আমি বলবো বাংলাদেশ এগিয়ে থাকবে, তাদের হোমে খেলা, অবশ্যই এগিয়ে থাকবে। এবং ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক পারফরমেন্স ভালো না। তারা নেপালের বিপক্ষে টি20তে হেরেছে, ইন্ডিয়ার বিপক্ষে সাম্প্রতিক সময়ে টেস্টে হেরেছে। তাদের একটা হারার একটা মানসিকতার মধ্যে আছে, বাংলাদেশও আছে সেই মানসিকতার মধ্যে। কিন্তু আমাদের যেহেতু হোম গ্রাউন্ড, আমরা এগিয়ে থাকবো বলে আমি আশা করছি। ফলাফল কি হতে পারে? ফলাফল আমার ধারণা মতে 2-1 সিরিজ জিতবে। তবে আমি এখানে একটা সমস্যা দেখছি, মিডল অর্ডারে অবশ্যই সমস্যা হতে পারে। এখানে একটা কথা আমি যদি বলতে চাই, আমরা প্লেয়ারদের নষ্ট করেছি। মুমিনুল হক সৌরভ, যিনি একটা সময় খুব ভালো খেলতেন এবং তাকে টেস্টে যখন দেখেছে ভালো খেলছে, তখন টেস্টের একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। তাকে যদি আমরা ওডিআইয়ের জন্য প্রস্তুত করতাম, তাহলে আমাদের মিডল অর্ডারটা এখন অনেক ভালো থাকতো। মাহমুদুল্লাহ, মুশফিক যাওয়ার পর এই জায়গাটা একটা গ্যাপ তৈরি হয়েছে, এটা হতো না। কিন্তু এখন অনেকটাই সময় পার হয়ে গেছে, আমরা হয়তো মুমিনুল হককে আর পাবো না। তবে এখন ওই প্লেয়ারগুলো দিয়েই আমাদের প্রস্তুতিটা নিতে হবে।
ওই প্লেয়ারদেরকেই আমাদের তৈরি করতে হবে, তাদেরকে সময় দিতে হবে, আমি এটাই মনে করি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসলে আমরা বোলিং নিয়ে একটু কথা বলি। বোলারদের পারফরমেন্স আসলে কেমন দেখছেন? বিগত যে ম্যাচগুলো বা সিরিজগুলো বাংলাদেশ হেরেছে সেখানে বোলাররা আসলে কেমন করেছে, এবং এই সিরিজে বোলারদের কোন কোন জায়গাগুলোতে উন্নতি করার দরকার আছে বলে আপনার মনে হচ্ছে? বোলাররা বরাবরই ভালো করছে। আমি যদি 24 সালে যাই, সেখানে 7 ম্যাচ খেলে তাসকিন আহমেদ 13 উইকেট নিয়েছেন, মুস্তাফিজুর রহমান 4 ম্যাচ খেলে নিয়েছেন 10টি উইকেট। এছাড়াও শরীফুল, তারপরে তানজিম সাকিব, রিশাদ এরা পারফর্ম করছে, কিন্তু মিরাজ এখানে একটু পিছিয়ে। আবার 25-এ এসে কিন্তু তাসকিন ভালো করছে, মিরাজ 8 ম্যাচে 8 উইকেট, এটা মানানসই না। তাকে ভালো করতে হবে, দলের নেতৃত্ব সামনে থেকে দিতে হবে, পেছন থেকে ঠেললে আসলে হবে না। যে কারণে আমি এখানে মিরাজের একটু ভালো পারফরমেন্স আশা করছি। রিশাদকে তার রানকে একটু কন্ট্রোল করতে হবে, রান দেয়া একটু কমায় দিতে হবে, এবং বলে তিনি গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিচ্ছেন, এটা ভালো একটা সংকেত। শরীফুল ইসলাম ভালো বল করছেন, তানজিম সাকিবও অ্যাগ্রেশন খুবই ভালো। আমি আশা করছি এই সিরিজে খুব ভালো করবে। মেহেদী হাসান মিরাজকে একটা সময় সাকিব আল হাসানের সাথে তুলনা করা হতো, বা তাকে বলা হতো যে ভবিষ্যতে সাকিব আল হাসান দলের মধ্যে। কিন্তু সাকিব আল হাসান আসলে ব্যাটিং কিংবা বোলিং যেভাবে দলে প্রভাব রাখতে পেরেছিলেন, মেহেদী হাসান মিরাজ আসলে কতটুকু পারছেন, বা তাকে দিয়ে হবে কিনা, কি মনে হচ্ছে আসলে? শুরুটা তো খুবই ভালো করেছিলেন। আমি সম্ভবত ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ ছিল, সেখানে 6 উইকেট 5 উইকেট 2 ইনিংস মিলিয়ে প্রায় 10 উইকেটের বেশি নিয়েছিলেন, খুবই ভালো করছিলেন। এরপরেও ভালো করেছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে তার পারফরমেন্স খুব একটা ভালো না। অলরাউন্ডের ব্যাটে বলে সব প্লেয়ার তো একদিন ব্যাটে বলে খেলতে পারবে এমনটা না, কিন্তু ব্যাটে ভালো না করলেও বলে ভালো করা উচিত। একটা দিক দিয়ে দলকে সার্ভিস দেওয়া উচিত, কিন্তু মেহেদী হাসান মিরাজ 2 দিক থেকে একটু ডাউন। তিনি ক্যাপ্টেন্সি পেয়েছেন, তার কাঁধে চাপ থাকতে পারে, কিন্তু তাকে পারফর্ম করতে হবে। সনি, বাংলাদেশ যদি এখন সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলতে চায়, তাহলে এই সিরিজটা বাংলাদেশের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ? বাংলাদেশের হাতে কি এখনো সম্ভাবনা আছে কিনা? অবশ্যই সম্ভাবনা আছে। এই সিরিজে যদি সবগুলো ম্যাচ জিততে পারে, তাহলে বাংলাদেশ কিন্তু 9 নম্বরে পৌঁছে যাবে, এবং আমাদের সম্ভাবনা আরও বেড়ে যাবে। কোয়ালিফাই না খেলে আমরা সরাসরি ঢুকে যাব বিশ্বকাপের দলে। দর্শক, আগামীকাল আরও একটি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এবং সিরিজটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার সহকর্মী যেরকমটি বলছিলেন, বাংলাদেশ যদি সরাসরি বিশ্বকাপে খেলতে চায়, বাংলাদেশকে এই সিরিজের 3টি ম্যাচে জিততে হবে। আমরাও সেরকমটাই চাই, বাংলাদেশ 3টি ম্যাচে জিতুক, এবং বাংলাদেশ ওডিআই ক্রিকেটে আগের রূপে ফিরে আসুক, এবং বাংলাদেশ সরাসরি অংশগ্রহণ করুক বিশ্বকাপে। এতক্ষণ স্টার প্লে এবং স্টার নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম ইয়াসির আরাফাত সবুজ, এবং আমার সাথে ছিলেন সহকর্মী KM সনি। ধন্যবাদ।